হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার তো সত্যি কথা বলতে এত ব্যস্ততার মধ্যে এখনো পর্যন্ত তোমাদের জন্য আমি ঘটনা রেকর্ড করছি। হতে পারে আর হয়তো একদিন, তারপর হয়তো এক দুদিন তোমাদের সাথে দেখা হবে না। আর মাকে এখানে দেখতেই পাচ্ছ, লাল শালু কাপড় দিয়ে পুরো মা, আমার ঘরে যত দেবী আছে সবাইকে আমি চাপা দিয়ে দিয়েছি। আর তোমরা যেরকম যেরকম বলেছি সবাই নিষ্ঠাভাবে মায়ের এই যে বিশ্রামের সময়, মা যে এই সময় এখন বিশ্রাম নেবেন, সবাই খুব ভালোভাবে জিনিসটা পালন করলে তোমাদেরই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি তোমাদেরই বাড়বে। তাহলে চলো আজকে ঘটনায় ফিরি। আজকে ঘটনায় যাওয়ার আগে গতকাল রাতের একটি ফুটেজ আমার বাড়ির তোমাদের সাথে শেয়ার করব, তারপর আমি ঘটনায় যাব। ঠিক আছে? গতকাল রাতে তখন প্রায় 12টা 17 কি 18 হবে ঘড়িতে। আমি অ্যাকচুয়ালিও কালকে বিকেল বেলা বাইরে থেকে আসার পর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, কারণ জানো এখন সকালে বেরোচ্ছি, বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে। আজকেও সেম এই আমার অবস্থা, দেখতে পাচ্ছ কোনো রকমের চুলটা আজকে নিয়ে আমি বসেছি, মানে জাস্ট আমি কিছুক্ষণ বাড়িতে আগেই আসলাম, সারাটা সময় বাইরেই ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আজকে তো মানে কালকের থেকেও বেশি হেডেক হয়েছে, কালকের থেকেও বেশি আজকে মানে বাইরে মানে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। জিনিস নিতে গেলে তো ঘুরতেই হবে। আর কিছু অর্ডারি মাল ছিল, যেগুলো অর্ডার অলরেডি আগে দেওয়া ছিল, সবই আজকে কালেক্ট করে আনলাম। তো কালকে গতকাল রাতে একটা ঘটনা ঘটে। বিকেল বেলায় এসে আমি আমার যেগুলো বাড়িতে পরি ড্রেস পোশাক, সেগুলোকে আমি সব সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এটা আমার রেগুলার কাজ, আমি প্রত্যেকদিন আমার জামা কাপড় সব সার্ফ দিয়ে ডেলি ধুয়ে দিই স্নান করার সময়। ওয়াশরুমে ছিল, ওগুলোকে আমি মানে বাইরে দিয়েছিলাম ওই এসে বিকেল বেলা। তা রাতের বেলা ওগুলো বাইরে ছিল, আমি তুলতে যাই। যখন রাতের বেলা তো জামা কাপড় বাইরে রাখা উচিত না, তোমাদের আমি কমিউনিটি পোস্টও দিয়ে জানিয়ে দিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ বাইরে আমি যখন মানে আমার ড্রেসগুলো তুলছি, আমার পেছনে একটা কেউ আসার মতো শব্দ হলো। তখন 12টা 17 18 বাজে রাত্রেবেলা। তো হঠাৎ আমার কাছে ফোন ছিল না, আমি অন্য সময় ফোন নিয়ে নিয়ে ঘুরি, তো জামা কাপড় তুলতে যাব কি ফোন নিয়ে যাব। আর আমাদের সোনুরাগী ও কিন্তু ঘরে ছিল, ও আমার সাথে যায়নি কারণ ও ঘুমাচ্ছিল। তা আমি হট করে না যখন ওরকম আওয়াজ পেলাম, আমি সাথে সাথে ঘরে আসি। চুপচাপ এসে আমি কাউকে কিছু বলিনি। তখনও কিন্তু আমার বলে ঘরে রং চলছে, আমার ঘরে তখন রং হচ্ছে। আমি কাউকে কোনো কথা বলিনি, আমি জাস্ট এলাম, ফোনটা ছিল ওখানে উপরে, ফোনটা চার্জ থেকে খুললাম, খুলে নিয়ে আমি বাইরে গিয়ে ভিডিও করি। সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কতটা মানে ভৌতিক লাগছিল জায়গাটা, অন্যদিন এরকম লাগে না। কালকে যেন পরিবেশটা একটা অন্যরকম ছিল, সেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করি, তোমরা দেখো, তারপর আমরা ঘটনায় এগোবো। ঠিক আছে? তো চলো দেখে আসো।
তো দর্শক বন্ধুরা, তোমরা দেখলে, আশা করি তোমাদেরও কোথাও গিয়ে একটা গা ছমছম ছমছম একটা পরিবেশ তৈরি হলো। কোথাও গিয়ে তোমরাও মনে হয় আমারই মতো একটুখানি ঘাবড়ে গেছিলে, কারণ এতটাই ভয়ঙ্কর লাগছিল, যার কারণে আমি ইচ্ছাকৃত ওখানে দাঁড়িয়ে প্রথমে আমি গাছের দিকে একদম ডিরেক্ট, আমি কখনো ভিডিও করতে পারি না রাতের বেলা গাছের দিকে, মানে টর্চ দিয়ে আলো মারাটাও কিন্তু বিশাল বড় পাপের কাজ, করতে নেই। তো এগুলো অনেক কিছু বাধা নিষেধ থাকে। তা আমি যেহেতু ডিরেক্ট কিছু করতে পারবো না, তার জন্য আমি জাস্ট এমনি ভিডিওর ছলে ছলে আমার কিন্তু মাথার মধ্যে, আমার কিন্তু শরীরের মধ্যে একটা অন্য উত্তেজনা হচ্ছিল। আমার কিন্তু মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে যে এখানে একটু আগে আমার পেছনে অস্বাভাবিক কিছু, যাকে চোখে দেখতে পাচ্ছি না এমন কিছু ছায়া ছিল, যেটা আমি কিন্তু কালকে রাতে ফিল করেছি। হবেই, সামনে অমাবস্যা চলছে, সাথে অম্বাবচী পড়ছে, হবেই, কারণ আমাদের এই জায়গা একদম ভালো না। তো সেখানে দাঁড়িয়ে কালকে আমি ঢপে ঢপে ওরকম করে জাস্ট ভিডিও করছি, যাতে ভিডিওতে কোনো রকম কিছু যদি দেখতে পারি, আমি যেটা ক্যাপচার করেছিলাম সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যদি কোনো কিছু দেখতে পাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর কিন্তু আমাদের সোনা ডগিকে আমি ডাকি যে বাইরে আয়, ওকে যখন ডাকি ও কিন্তু বাইরে ছিল, সেইটাও আমি তোমাদের দিয়ে দিলাম, দেখে আসো। ওই মোমেন্টেই আবারও একবার শব্দ হয়েছে, আবারও একবার, কিন্তু ওখানে আমি কোনো কিছু পাইনি। আমি দেখতে পাইনি, কিন্তু আমি আওয়াজ শুনেছি কালকে। তো এটাই তোমাদের সাথে বলার, এবার ঘটনায় ফিরি। আমাদের ঘটনাটা মধ্যম গ্রাম থেকে অভিজিৎ দাদাভাই বাটান। অভিজিৎ দাদাভাই একজন জিমের ট্রেনার। দাদাভাই বলেন, আমি মধ্যম গ্রামে থাকি, আমি এখানে একটা খুব নামি জিমে, আমি যেখানে মেল ফিমেল উভয় আসে, এখানে আমি তাদেরকে প্রশিক্ষণ দিই, ট্রেনিং দিই। তো ট্রেনিং দেন উনি, ভালো কথা। ওনার জীবনের একটি ভৌতিক ঘটনা ওনার জীবনের উনি বলেন, বলছে, ম্যাডাম, আমি সত্যি কথা বলতে আপনার ঘটনা শুনতে ভালোবাসি। আপনি যেরকম ভাবে ঘটনা বলেন, মনে হয় যেন আপনার একদম পাশে বসে গল্পটা শুনছি। আপনি আমাদের সবাইকে ঘটনা শোনাচ্ছেন, আমরা ঘটনা শুনছি। তো আমি যখন জিমে থাকি, যখন আমি সবাইকে কিরম ভাবে কি করতে হয় না করতে হয় সেগুলো যখন তাদের প্রশিক্ষণ দিই, তো একটা ফ্রি টাইমে আমি একদম ক্লান্ত হয়ে যাই, কারণ আমিও মানুষ, সবাইকে শেখাতে শেখাতে নিজেরও এক্সারসাইজ থাকে, সব যখন ফ্রি হয়ে যায় তখন আমি কিন্তু বসে থাকি, বসে আপনার ঘটনা শুনি। প্রথম কথা হচ্ছে, আমার সাথে দীর্ঘ কয়েক বছর আগে, তখন আপনার আমি ঘটনা শুনতাম না, আপনাকে আমি চিনতামও না। দীর্ঘ কয়েক বছর আগে আমি এই জিমের এখানেই বসে আছি, হঠাৎ করে আমাদের যে ড্রামবেল গুলো থাকে ভেতর দিকে রাখা, ড্রামবেল কখনো আপনা আপনি কেউ না থাকলে সেটা গড়িয়ে আসবে না, ইম্পসিবল। আমি দেখলাম আমি বাইরে বসে আছি, আমার যেখানে মানে চেম্বার রয়েছে, তো আমার ওখানে আমি বসে রয়েছি, হঠাৎ দেখলাম একটা ড্রামবেল নিচে থেকে আপনা আপনি গড়িয়ে এসে সিঁড়ি দিয়ে নিচেটা পড়লো, একটা সিঁড়ি, মানে যেখানে আমি বসে রয়েছি ওখানটা কিন্তু এসি নেই, ভেতরে এসি যেখানে জিম করানো হয়, আমি বাইরে, আমার ওইখানটা একটা চেম্বার রয়েছে, ওখানে আমি বসে রয়েছি, এসি আমার আছে ভেতরে, আমি বাইরেটা বসে আছি। হঠাৎ আমি দেখি, আমি বললাম এরকম ভাবে তো আসবে না, কারণ ড্রামবেল হোক, ওখানে যেইগুলো আছে, যেগুলো দিয়ে আমরা মানুষকে প্রশিক্ষণ দিই, সবকিছু কিন্তু এক একটা নির্দিষ্ট জায়গা আছে রাখার, কোনোভাবেই ওটা কিন্তু আগে থেকে এসে কোনোভাবে ওরম ভাবে পড়বে না, পড়তে পারে না। তো আমাদের দাদাভাই, অরিন্দম দাদাভাই বলেন, আমি উঠে গেলাম, যেতে
আমি প্রথম একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু একটা আমাকে দেখে কিছু একটা যেন মনে হলো, ভিতরে একা কেউ মনে হচ্ছে হাঁটাহাঁটি করছিল, যে আমাকে দেখে ক্ষণিকের মধ্যে একটা সাইড হয়ে গেল, মানে একটা হাওয়ার মতো কাটলো। আমি কিন্তু চোখে দেখলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ধারণা, হয়তো আমি কিছু নেগেটিভ ভাবছি, তাই আমি নেগেটিভ দেখছি, এরকম কিছু না। সেদিনকে তড়িঘড়ি করে আমি কোনো রকমে আমার পোশাক পরে আমি কিন্তু সোজা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমি রাতের বেলা আরেকজন ট্রেনার আছে, তো আমি তাকে ফোন করলাম। তো আমি ওকে ফোন করে বললাম, ভাই আহ একটা অস্বাভাবিক কিছু দেখলাম জানিস ভাই আজকে। ও আমাকে বললো, কোথায় অরিন্দম দা? আমি বললাম, আরে আমাদের জিমেই দেখেছি। বলছে, জিমে দেখেছো? কি দেখেছো তুমি? ও আবার কোনো মানে মেল ফিমেলের কথা বললো। ওখানে তো অনেকেই আসে, প্রেম প্রেম করে, অনেক রকম কিছু আমরা চোখে দেখি। যাই হোক, ও তখন বললো এইসব কিছু। আমি বললাম, না রে ভাই, ওইটা না, ওইটা না, আমি একটা অন্য কিছুই দেখেছি। তখন বলছে, তাহলে কি দেখেছো? ও আমাকে বলছে, কি দেখেছো? আমি তখন ওকে বললাম, ও আমার থেকে অনেক জুনিয়র, যাকে ফোন করি, ওকে আমি বললাম যে, ভাই এরকম মনে হচ্ছে কোনো নেগেটিভ কিছু আমাদের ওখানে আছে। বলছি, এর আগে থেকে তো এতদিন কোনো কিছু আমি তো ফিল করিনি। আমি বললাম, আমার সাথে হচ্ছে, তুই ফিল করিস নি ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আমি এরকম কিছু বুঝতে পারছি। যদি আমি হট করে ঢুকে গিয়ে যদি আমি দেখতাম যে একটা মানে ড্রামবেল গড়িয়ে পড়ছে, তাতে আমার কোনো রকম কোনো আতঙ্ক ছিল না, তাতে আমার কোনো ভয় নেই। কিন্তু ভয় আমি তখনও পাইনি, ভয় আমি এখনো পাচ্ছি না। কিন্তু যখন আমি কাঁচটা খুলে, কাঁচের দরজাটা খুলে যখন ভিতরে ইন করলাম, তখন আমি যেই জিনিসটা দেখলাম, সেইটা আমার মনকে আমি বোঝাতে পারছি না, কারণ সেটা হতে পারে না। সেইটা আমি নিজে দেখেছি, একটা ব্ল্যাক শ্যাডো জাস্ট আমাকে দেখে মুভমেন্ট করেছে, আমি দেখেছি, এটা তো হতে পারে না। আর আমি বিশ্বাস কেন করব না? আচ্ছা, ব্ল্যাক শ্যাডোটা আমি ভুল দেখেছি, জাম্বেলটা কি করে নিজে নিজে সিঁড়ি দিয়ে চলে আসলো, গেট খুলে ভাই, কাছের গেট ভেজানো, সেই গেটটা আস্তে করে এরকম এরকম ভাবে জাস্ট দেখো, জাস্ট এরকম ভাবে সরলো কাছের গেটটা, এরকম ভাবে সরলো, ও নিচে দিয়ে জাম্প করে নিচে পড়লো। এটা কিভাবে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হয়? এটা কোনোভাবেই সম্ভব হয় না। এই জিনিসটা নিয়ে আমাদের অরিন্দম দাদাভাই বলেন, ম্যাডাম, আমাদের যে জিমের হেড আছেন, আমি তাকে বললাম, তো ম্যানেজার উনি, ওনাকে বলতে উনি আমাকে বললেন যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আমাদের অরিন্দম দাদাভাইকে ওই জিমের যিনি ম্যানেজার উনি বলেন যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, তুমি অন্য কোনো জিম দেখে নাও, জয়েনিং করো, যাও। তা তখন অরিন্দম দাদাভাই ওনাকে বলেন যে, কেন, আমি কি করেছি আমাকে আপনি বের করে দিচ্ছেন কেন? আমার কোনো ভুল রিজন বা কেউ আমার নামে কোনো খারাপ বিহেভিয়ারের জন্য কমপ্লেন করেছে, আমাকে বিনা কারণে আপনি তো বের করতে পারেন না। রিজন তো আপনাকে একটা দেখাতে হবে, যার কোনো না কোনো সাপোজ একটা প্রুফ থাকবে, তবে তো আপনি আমাকে হট করে জিম থেকে অন্য জায়গায় জিম থেকে বের করে দিতে পারবেন, তাই নাকি? তখন ম্যানেজার বলে, দেখো অরিন্দম, আমি তোমাকে বের করতে চাই না, এই যে কথাটা যদি এক কান থেকে দোকান হয়, তাহলে তুমি বুঝতে পারছো এই জিমের হাল কি হবে। এই জিমে কেউ কি আসবে? এখন কম্পিটিটেড মার্কেট, এখানে একটা জিম, ওখানে একটা জিম, ওখানে একটা জিম, এখানে একটা ফিটনেস জিম চারিদিকে রয়েছে। যখনই এইটা কোনো কাস্টমারের কাছে চলে যাবে, হট করে তারা জানতে পারবে যে এই জিমে কোনো রকম কিছু হচ্ছে, তারা ভুল করেও আর ঢুকবে না, তারা অন্য অন্য জায়গায় চলে যাবে। তখন আমাদের জিমটা কি করে চলবে? তুমি বলো। আজকে তুমি যদি একজন ট্রেনার হয়ে যদি তুমি বলো যে মনে হচ্ছে কিছু আছে, ভয় লাগছে বা কিছু, তাহলে পারে তুমি বলো, তুমি তাহলে নিজে বলো যে এইটা যদি আমাদের যারা এখানে আসে বডি ফিটনেসের জন্য, কারোর মধ্যে যদি কথাটা চলে যায়। তো অরিন্দম দাদাভাই তখন বললেন যে, আমি তো ওকে বলেছি, মানে যার সাথে আগের দিন রাতে কথা হয়েছে, আহ সে তো অনেক জুনিয়র, বলছে আমি তো ওকেই বলেছি এই কথাটা, ও কি কাউকে বলবে? তাহলে তো পুরো কেসটা আমার ঘাড়ে পড়ে যাবে। তো তখন অরিন্দম দাদা ভাই ওকে ফোন করে, ওকে ফোন করে তখন সব কথাটা বলে যে
দেখ এরকম এরকম ব্যাপার, আমার সাথে বিশাল ঝামেলা হয়ে গেছে, ম্যানেজার বলছে আমাকে বের করে দেবে, তুই কিন্তু এই কথাটা কাউকে বলিস না। তা ও তখন বললো যে না দাদা, আমি কাউকে বলবো না, বেকার পাঁচ কান করে কি লাভ, যদি ভালো না লাগে পরে না আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, নিজের স্ব ইচ্ছায় আমাকে বের করে দেবে এখানে, ভালো কথা। ঠিক 15 দিন যেতে না যেতে কথাটা হাওয়ার মতো রটে গেল, হাওয়ার মতো রটে গেল। অরিন্দম দাদাভাই বলেন আমি একমাত্র ওকেই বলেছিলাম, আমি কাউকে বলিনি। আর জানতো ম্যানেজার, ম্যানেজার তো কোনো মতেই বলবে না, কেন ম্যানেজার এমনি ভয় পাচ্ছে যে রোটে গেলে কেউ আসবে না, সেখানে ম্যানেজার তো বলবেই না। এবার আমি সেদিন রাতে যে আমার জুনিয়র বলেছিলাম ওকে, ও বলছে আমি বলিনি। ও যদি এই কথাটা না বলে আরো অনেক কিছু বাড়িয়ে বৃত্তান্ত ওখানে ডিটেলসে বলা হয় যে এইখানে নাকি ভূত আছে, যেটা আমি কখনোই বলিনি কোনো ভূত আছে কোনো আত্মা আছে বা কিছু। আমার সাথে যেটা ঘটেছে, ড্রামবেলকে পড়তে দেখেছি, আর সামান্য আমি ওই দরজা খুলে ঢুকেছি যখন, তখন আমি দেখলাম একটা ব্ল্যাক শ্যাডো জাস্ট ফুস করে বেরিয়ে গেল, চোখের মিনিটে ফুস করে। এইটাই আমি ওকে বলেছিলাম। আর আমি একদম নিজে কিন্তু গ্যারান্টি দিয়ে বলিনি যে ওখানে অ্যাকচুয়ালি কিছু আছে, আমি কিন্তু বলেছিলাম যে হতে পারে, আমি এরকম দেখেছি আমার মনে হচ্ছে। কিন্তু এই কথাটাই আমার যে জুনিয়র, আমি এখানে নামটা নিতে চাইছি না, আমি কারোর কেরিয়ার নষ্ট করতে চাই না, ও এটা বাড়িয়ে চাড়িয়ে ও কিন্তু ম্যানেজারকে বলেছে। ম্যানেজারকে বলতে ম্যানেজার যথারীতি রেগে গিয়ে আমাকে বলল যে দেখো, তুমি এখান থেকে অন্য জায়গায় চলে যাও, আমি তোমাকে এখানে আর রাখবো না। তো অরিন্দম দাদাভাই বলেন আমার ম্যাডাম আপনাকে কি বলবো যে কতটা যে খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে ম্যানেজার বললেন যে অরিন্দম তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি যে কথাটা বলেছিলে তুমি ছাড়া কেউ বলবে না। এখানে রীতিমতো দুজন তিনজন যারা ফিটনেস করতে আসে জিম, তারা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আমরা এরকম শুনতে পাচ্ছি আপনাদের জিমে নাকি কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এই কথাটা মানে ওখানে আস্তে আস্তে মানে হাওয়ার মতো রটে গেছে ভাই, একদম রটে গেছে। আমাকেও সবাই জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি ওখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাড়িতে বসা। হট করে একটা জিমের ট্রেনার থাকলে না আর একটা জিমে নিতে চায় না, কারণ ওখানেও আছে একটা। এবার দেখো একটা একটা যদি তুমি ফিটনেস জিমে থাকো, ওখানে থেকে তোমার হয়তো খুব ভালো নাম আছে, তোমাকে সবাই এসে সার্চ করছে খুঁজছে। এবার ওখানে অন্য একজন জিমের লোক ভাবছে কি ওর জন্য ওই জিমটা চলছে। এবার হট করে যদি তুমি এখান থেকে ওখানে বেরিয়ে চলে যাও, তাহলে তোমাকে তো নিতে চাইবে না, কখনোই বলবে না যে তুমি এসো জয়নিং করো, কখনোই না, নেবে না। ঠিক আছে, তো বাড়িতে পুরো বসা। তো যাই হোক, আমাদের অরিন্দম দাদাভাই বলেন এই হলো আমার জীবনের বিশাল বড় একটা ঘটনা। এবার শুরু হলো তার থেকেও বড় মারাত্মক ঘটনা। ঘটনাটা হলো আমি বাড়িতে বসা 15 দিন 16 দিন হয়ে গেছে। বাবা আমাকে বলল, বাবা আমাকে বলল কি রে তুই হঠাৎ ফিটনেস জিমে যাচ্ছিস না, তুই কি জিমে যাওয়া ছেড়ে দিলি? আমি আমার বাবাকে বললাম যে বাবা আসলে ওখানে একটা ব্যাপার হচ্ছিল, একজনকে একটা কথা বলেছিলাম, বাড়িতে কিছু জানাইনি, আমি বললাম একজনকে একটা কথা বলেছিলাম, তা ওখানে আমার ঠিক মতের মিল হচ্ছিল না, মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল না, আমি ছেড়ে দিয়েছি। তো বাবা আমাকে বললো কি করবি ঘরে বসে, অন্য জায়গায় দেখ না। আমি বললাম হ্যাঁ কালকে সল্টলেকে একটা জায়গায় ইন্টারভিউ আছে, যাব একটা জিমে সল্টলেকে। তো ঠিক আছে, আমাদের অরিন্দম দাদাভাইয়ের কাছে সার্টিফিকেট আছে, উনি গোল্ড মেডেল পাওয়া একজন ফিটনেস জিম করান উনি ট্রেনার। তো ওনার চাকরির জন্য কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, উনি পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে আমাদের অরিন্দম দাদাভাই বলেন আপনি বিলিভ করবেন কিনা জানি না ম্যাডাম, আমি হঠাৎ একটু সাইকেল নিয়ে বেরোলাম, কারণ সত্যি কথা বলতে বাড়িতে আমার জিমের সব রকম সব কিছুই আছে, করলেও বাইরে ওয়ার্কআউটটা করা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যেটা আমি করতে পারি না, আমার নিজের উপর নিজের মাঝে মাঝে রাগ হয়। যাই হোক, তো সময় আসছি ঠিকই করবো 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 করবো, নিজের মনকে বোঝাচ্ছি মাঝে। যাই হোক, তো সেখানে গিয়ে বলছে আমি সাইকেল নিয়ে সাইকেলিং করতে গেলাম।
তো তখন 8:30 বাজে, নিজের মতো নিজে সাইকেল নিয়ে যাচ্ছি। হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা। তো সে আমাকে একটা কাজের জায়গার খোঁজ দিল, সেটাও একটা জিম সেন্টারে। তা আমাকে বললো একবার দেখ না, ওখানে গিয়ে কথা বলে, ওরা একজন ট্রেনার চাইছে ভালো, তোর তো গোল্ড মেডেল পাওয়া, তুই একদম ইজিলি চলে যাবি ওখানে, মানে ওরা নিয়ে নেবে, আর ভালো টাকা ওরা স্যালারিও দেবে, একবার জানা। তো ওর সাথে কথা বলতে বলতে কখন যেন 9:30 বেজে গেছে। যখন আমি আসছি, আমাদের বাড়ি আসতে না একটা তালপুকুর পার পড়ে, তালপুকুর পার। তো মানে ওই সরু একটা রাস্তা পড়ে, আর দুদিক থেকে না প্রচুর তালের গাছ, সরু রাস্তার দুদিক থেকে তালের গাছ, আর পাশে পুকুর, ওই তাল পুকুর পাড়া ওইটা বলে। তো ওইখান থেকে, তালপুকুর পাড় থেকে আমি আসছি। হঠাৎ, না তালের সিজন, না তাল শ্বাস হয়েছে, কিছু নেই গাছে। আসছে, খাপ করে একটা কিছু পড়ার শব্দ হয়। সাইকেল নিয়ে আমি সাইকেল চালিয়ে আসছে আমার মতো, আমি খুব জোরে, কিন্তু ধাপ করে যখন আওয়াজটা হয়, অটোমেটিক্যালি আমি না দাঁড়িয়ে পড়ি, অটোমেটিক্যালি দাঁড়িয়ে পড়ি। আমি কিন্তু দাঁড়ানোর মতো কোনো কিছু না, ভয় পেয়েছি না কি দেখবো বলে তা কিন্তু কিছুই না। আমি এমনি যেন সাইকেলটা জাস্ট ব্রেকটা চেপে দাঁড়িয়ে পড়লাম। এই গিয়ারের সাইকেল আমার। তো আমি ওখানে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে পড়ার পরে আমি না পেছন ঘুরে তাকালাম। আমার কিন্তু একটা দণ্ড ভয় নেই যে আমার মনে ভয় লাগছে বা কিছু, বা ভূত পেত এইসব কিচ্ছু নেই। যা হয়ে গেছে হয়ে গেছে, আমি সেটাও ভূত বলে আখ্যা দিইনি। আমি যা দেখেছিলাম, যা আমার সাথে ঘটেছিল সেটা বলেছিলাম, জাস্ট এই। তো আমি পেছনে তাকালাম। পেছনে তাকাতে আমি দেখলাম যে না, ওখানে কিছুই নেই। আর ওখানে আলো আছে, অন্ধকার না। ওই পুকুরের পাড়টা, ওখানে তাল গাছের ওই জায়গাটা, খুব একটা পরিবেশটা ভালো না। মানে চোর ডাকাতি চুরি ছিনতাই হয়, মানে ভূত টুত কোনো সময় শুনিনি। চুরি ছিনতাই একটা সময় হতো, যার জন্য ওখানে আলো ঠালো রাস্তায় দেওয়া আছে, বেশ আলো জ্বলছে। হঠাৎ করে আমি পেছনে তাকালাম, তাকিয়ে দেখলাম যে না, কোনো কিছু তো নেই, কিছুই নেই, একদম রাস্তা পরিষ্কার। আমি আবারও সাইকেলে পা দিয়ে, আমার কিন্তু ব্রেক থাকলে আমি সাইকেল কিন্তু চালাচ্ছি, আমি প্যাডেল করছি, কিন্তু আমি কিন্তু এমনি যাচ্ছি না। যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন হয়তো আমি এমনি চলে যাবো, ওর মধ্যে ইঞ্জিন বসানো রয়েছে আমার, তো কোনো অসুবিধা হবে না। তো আমি আবার চালিয়ে চালিয়ে যাচ্ছি। হঠাৎ আমার সাইকেলের পেছনটা ভার লাগছে। সাইকেলটা আমি চালাচ্ছি, আমি বুঝতে পারছি আমার সাইকেলের পিছনটা ভার হয়ে রয়েছে। আমি সাইকেল টানতে পারছি না। আমি একটা ফিটনেস ট্রেনার, আমি জিম মানুষকে শেখাই, একদম যেরকম শিক্ষক অ থেকে একদম মানে ও পর্যন্ত শেখায়, এ থেকে জেড পর্যন্ত শেখায়। আমি একদম শুরু থেকে একজনকে জিমে মানে ট্রেনিং করাই, ফিটনেস ট্রেনিং দিই, একদম শেষ পর্যন্ত। আমার শরীর এর মধ্যে এত অবশ হয়ে গেছে যে আমি আমার সাইকেল টেনে নিয়ে যেতে পারছি না। এটা তো পসিবলই না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমার সাইকেলের পেছনে কেউ বসে আছে, ভালো মতো বুঝতে পারছি। তাও আমি নিজের মতো নিজে সাইকেলটাকে টানছি, প্যাডেল করে 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 যাচ্ছি। হঠাৎ হঠাৎ বাইরে হঠাৎ করে দেখলাম একটা ঝোড়ো হাওয়া চলছে পাশে। যখনই আমি এই তাল বাগানের যে রাস্তাটা, ওটা যখন আমি ক্রস করি, তখনই ফাঁকা মাঠ পড়ে। ওই ফাঁকা ধানের মাঠ থেকে বেশ ঠান্ডা একটা হাওয়া আসছে। তো আমি তখনও ভাবছি যে সাইকেলের পেছনে এমন কে বসেছে। কেউ তো, মানুষ তো বসেনি, অবশ্যই মানুষ বসেনি, বসেছে কোনো অদৃশ্য কোনো শক্তি। আমি ঠাকুরের নাম করছি, বাজারাংবালির, বাজারাংবালির ঠাকুরের নাম করতে করতে হট করে শরীরটা না আমার ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর একটা পাও হয়তো প্যাডেল করতে পারবো না। আমার শরীরে এতটা মানে ভার, আমি টানতে পারছি না। তখন হনুমান চাল্লিশা আমি নিজে 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 পাঠ করছি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি প্রভু লোক উজাগর। আমি একা 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 পাঠ করতে 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 যাচ্ছি। হঠাৎ আমি দেখলাম আমার সাইকেলটা একটা গর্তের মধ্যে এরকম ভাবে
পড়লো, মনে হলো কেউ যেন আমাকে সাইকেলের পেছনের মানে কেরিয়ারটা ধরে ঠেলে দিল। আমি উল্টে গিয়ে সাইকেল নিয়ে পুরো ওই গর্তের মধ্যে পড়লাম, সাইকেল নিয়ে পড়তে আমার হাতের এখানটা পুরো ছুলে গেল, পায়ের হাঁটু ছুললো, পায়ের প্যান্ট ছিঁড়ে গেল, জুতোটা ছিঁড়লো, কিটো পরেছিলাম, জুতোটা ছিঁড়ে গেল। কোনো রকমে উঠলাম, বেশ চোট লেগেছে, বেশ লাগছে। কোনো রকমে উঠে সাইকেলটাকে তুললাম, তুলে নিয়ে সাইকেলের সামনের চাকা, যে সাইকেল গিয়ারে চলে তার চাকা কত মোটা হয় তোমরা জানো, কতটা হাঁড়ি হয়, সেই সামনের চাকা পর্যন্ত বেঁকে গেছে, এত জোরে ধাক্কাটাকেও মেরেছে। আমি কোনো রকম উঠিয়ে নিয়ে সাইকেলটা আবার বসি ঠিক করে নিয়ে আমি যাচ্ছি আমার বাড়ি। আর খানিক 15 মিনিট গেলে আমার বাড়ি। আমি দেখলাম আমার মানে পড়ে যাওয়ার পর, ব্যথা লাগার পর, এত আঘাত লেগেছে, এত চোট লেগেছে, তারপর আমি দেখছি আমার সাইকেল পুরো ফাঁকা হয়ে গেছে। আমার সাইকেলে যে বসেছিল সে নেই। সে হয়তো আমার সাথে যেত, হয়তো আমাকে কোনো খারাপ কিছু করতে পারতো, হতে পারে আমার সাথে অনেক কিছু ঘটতো। কিন্তু আমি যখন মনে মনে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস প্রভু, মানে এই যখন আমি বলতে বলতে আসছি, হনুমান চালিসা যখন আমি পড়ছি, তখন আমাকে ধাক্কাটা মারে। প্রথমে তো আমি মানে হনুমান চালিসা আমি কানে শুনছিলাম প্রথমে হেডফোনে, যখন আমি ওইটা মুখে নিজে 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 বলতে থাকি তখন আমাকে ধাক্কাটা মারে। যাই হোক, আমি বাড়িতে যাই, 3-4 দিন জ্বরে ভুগি। মা বাবা বললো কি করে হয়েছে এরকম, সবই বললাম। বললো রাতের বেলা বেরোস না, সন্ধ্যায় ঢুকে যেতাম। তান্ত্রিক কোনো বাড়ি আমি যাইনি, আমাকে ওই জল মা পড়ে দিয়েছে, মানে কোনো মন্দির দিয়ে এনে দিয়েছে, ওই আমি খেয়েছি। আমি এসব বিশ্বাস করি না। এই হচ্ছে আজকের ঘটনা শেষ করতে করতে আরো একটি কথা বলে রাখি তোমাদের কমেন্ট পড়ার আগে, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলছো দিদি ভাই আমার এই প্রবলেম আছে, আমাকে এটা করে দাও, আমার বাড়িতে এই সমস্যা, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, বা আমার ব্যবসা বাণিজ্য খুব উন্নতি নেই, আমি একদম ডাউনে চলে গেছি। কাজগুলো যে দিচ্ছ আমি সবাইকে বলবো তোমরা আমাকে যত কাজ করানোর আছে তোমরা আমাকে কমসে কম 25 তারিখের পরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওই নাম্বারে। তবুও নাম্বারটি আমি তোমাদের একবার বলে দিচ্ছি, কমেন্ট বক্সে পিন করা থাকবে, তবুও বলে দিই 9088336183। ওকে, এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আগের পুরোনো নাম্বারে যদি কেউ আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করো পাবে না, আমি বারবার বলে দিচ্ছি, এটা আমার এই নতুন নাম্বারেই করতে হবে। আচ্ছা, এবার চলো আমরা কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো একটু দেখে নিই। প্রথম হচ্ছে পাপ্পু দে ভাই কমেন্ট করেছো, তারপরে দীপ মজুমদার বলেছো নামটা বলুন। নামটা বলার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, অবশ্যই বলে দেবো। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো অন্বেষা ঘোষ, হাই সোনা তুমি কেমন আছো, তোমার কুর্তিটা দারুণ, আমি ডেলি তোমার ব্লগ শুনি। আচ্ছা, ধন্যবাদ। মাঝে মাঝে যখন গ্যাপ হয় তখন 3-4 দিনের ঘটনা আমি রান্না করতে করতে বা আফটার লাঞ্চ শুনি, আমার খুব ভালো লাগে। জয় জয় বড় মায়ের জয়। মায়ের পুজোর ভিডিওর অপেক্ষায় রয়েছি, খুব সুন্দর করে ভিডিও করবে যাতে আমরা ফোন থেকেই আমাদের মায়ের পুজোর ফিলিংসটা নিতে পারি। লাভ ইউ মাই ডিয়ার, লাভ ইউ টু। আচ্ছা, অবশ্যই করব, খুব ভালো লাগলো কমেন্টটা করেছো। আচ্ছা, তারপর গঙ্গা বৈরাগী, লিপিকা বেরা দিদি ভাই, তারপর আমাদের প্রশান্ত ভাই কমেন্ট করেছো। প্রশান্ত ভাই বলেছো দিদি আমার শ্বশুর বাড়ি দীঘার কাছে। হ্যাঁ আমি জানি, তুমি আগেও বলেছিল রূপসী বাইপাস, তবু আমি দীঘা কম যাই। 3 বছর একবার 3 বছর একবার, কারণ দীঘাতে আমি হোটেল লারিকা ইনে 6 মাস কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে 3 বছর তুমি একদম ছিলে বলে তার জন্য তোমার আর যেতে ইচ্ছা করে না। তারপর আমাদের সন্তুর দুনিয়া আমাদের কমেন্ট করেছো। আচ্ছা, তার নিচে অনুপম বিশ্বাস বলেছো বারাসাত তো খবর পেয়েছি, খুব বাজে অবস্থা,
দেখছিলাম ভিডিও কলে, একটা বন্ধু দেখাচ্ছিল, একদম একদম আমিও শুনেছি বারাসাতে কালকে দুখানা ফ্যাক্টরি একদম আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আমিও খবর পেয়েছি, আমাকে এই সন্তুর দুনিয়া বনি বলেছে। আচ্ছা, তারপর আমি টিভিতেও শুনেছি। তারপরে কমেন্ট করেছো লিপিকা বেরা দিদি ভাই। তারপর কমেন্ট করেছো শামিমা শামরোজ, বলেছে দিদি। হ্যাঁ বোন, বলো। তারপরে আমাকে কমেন্ট করেছো অশোক কোলে, দীঘায় যাচ্ছি, কি হবে জানি না, কিচ্ছু হবে না, জয় জগন্নাথ, জয় বড় মায়ের নাম নিয়ে চলে যাও, কিচ্ছু হবে না, সবার সাথে সবকিছু হয় না। প্যান্থার গেমিং বয়টি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, আবার টক ভালোবাসি। তারপর শুভঙ্কর ঘোড়ই, জবা দেবী, নীলিমা সিংহ, অ্যাঞ্জেলিনা সোরেন। তারপর কমেন্ট করেছো জলি হাজরা দিদিভাই, পার্থ দাস দিদিভাই, জলি হাজরা দিদিভাইকে বলছে লাভ ইউ টু দিদিভাই। আমি তোমার কমেন্ট পড়েছি দিনের বেলায়, এখন আর পড়লাম না, অনেকটা বড় হয়ে যাবে ঘটনাটা। বর্ষা সরকার, রেখা অধিকারী, সন্ধ্যা মণ্ডল, ভারতী দত্ত, তারপরে শ্বেতা সাউ কমেন্ট করেছে, সন্ধ্যা মণ্ডল, শ্রাবণী হাজরা, টিনা আচারিয়া, মণিদীপা ব্যানার্জি, রূপা দে, অভিজিৎ দোলই বলেছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা ভাই, খুব ভালো লাগে শুনে, সত্যি কথা। আর এত গুড কমপ্লিমেন্ট পাবো, ভালো লাগবে না এটা কখনো হতে পারে? কিউট দিশা ব্লগস, রেশমি ব্যানার্জি, লোকনাথ এন্টারপ্রাইজ, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, উনি নাম জিজ্ঞেস করছিলেন। যাদের নাম জানতে হবে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। যাদের কাজ করানোর আছে ভাবছো, তারা আমাকে 25 তারিখের পর আমার সাথে যোগাযোগ করো। অনেকেই আমাকে কাল থেকে লাগাতার বলছো, আমি সময় দিতে পারছি না। তারপর অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেবো। তো চলো, এখনের মতো রাখবো। আর ঘটনা আমি নাম বলছি না। স্বপ্না বাজাল দিদিভাই আছেন, আর আমাদের মৌসুমী অধিকারী, কিষাণু মান্না, আচ্ছা বলে দিচ্ছি, কেকা রয়, কাকলি রয়, তারপর লক্ষ্মী ভট্টাচারিয়া, তারপর কমেন্ট করেছো দেবস্মিতা আর সন্ত্রা। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো আহ টক ভালোবাসি, আবার আব্দুল হক ভাই। আম, তারপরে কমেন্ট করেছো এসদেব রয়, তারপর কৃষ্ণা মুখার্জি, তারপরে হচ্ছে মৌয়া পাল। আচ্ছা, তো এখনের মতো রাখছি, বর্ষা সরকার শেষ করে। কারণ আমি কেন বন্ধ করে দিচ্ছি, আমার ফোনের স্পেসটা ফুল হয়ে গেছে, বারবার দেখাচ্ছে, তো আমাকে কাট করতে হবে। তার জন্য আজকের মতো এতটাই রাখলাম। লাভ ইউ টু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, দেখা হবে আগামীকাল অবশ্যই রাত 10:30টায়। গুড নাইট।